এখন বাজে 5:45। 34 নম্বর সিরিয়াল নিয়ে বসে আছি। আমার পাশে বসা তানহা। মনের ভিতর কিঞ্চিৎ ভয় কাজ করছে। মনে মনে দোয়া করছি আমাদের দুজনের কারো যেন কোনো সমস্যা না থাকে। তানহার ডান পাশে বসে এক মধ্যবয়স্ক নারী। সামনে ও পেছনে আরও অনেক মানুষ ডাক্তার দেখাতে পরিবারের মানুষটি এসেছে। আমার যেন সময় কাটছে না। খেয়াল করলাম ফারজানার মতো দেখতে এক মেয়ে এলো মধ্যবয়স্ক আর একজন মহিলার সাথে। মাথায় ওড়না দেওয়া, উজ্জ্বল শ্যামবর্ণ। ফারজানা দেখতেও শ্যামবর্ণের ছিল, আর তানহা হলো ফর্সা। তানহা সন্ধান দিয়েছিল আমার ফুফু। বাবার কাছে এসে বলেছিলেন, ভাই, তোমাকে এদিক সেদিক মেয়ে খুঁজতে হবে না। আমার জানা মতে খুব ভালো একটি মেয়ে আছে, শাওনের সাথে ভালো মানাবে। বাবা বললেন, আগে দেখি, তোর ভাইপো যদি পছন্দ করে তাহলে আর এদিক সেদিক দেখতে যাব কোন দুঃখে। সত্যি আর এদিক সেদিক দেখতে হয়নি। তানহাকে দেখে আমার পছন্দ হয়েছিল। বিয়ের পর আজও পর্যন্ত তার সাথে আমার কোনো মান অভিমানও হয়নি। একজন আরেকজনকে খুব ভালো বুঝতে পারি। ফারজানার মতো দেখতে মেয়েটি দূরের চেয়ার থেকে আমার দিকে এক নাগাড়ে তাকিয়ে আছে। আমার অস্বস্তি লাগছে। অচেনা মানুষের দিকে কেউ এভাবে তাকিয়ে থাকে। আমি উঠে দাঁড়ালাম। তানহা জিজ্ঞাসু চোখে তাকালো। বললাম, তুমি বসো, আমি বারান্দায় গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। সিরিয়াল পেতে বেশ দেরি হবে মনে হচ্ছে। আমি বারান্দার উদ্দেশ্যে রওনা হলাম। বারান্দায় গ্রিলের বাইরে এক টুকরো মাঠের মতো, সবুজ দুর্বা ঘাসে ভরা। সেখানে গিয়ে আসন পেতে ঘাসে বসতে পারলে আরও ভালো লাগতো। শাওন, সাথে কি তোমার বউ? কথা শুনে পেছন ফিরে তাকিয়ে দেখি ফারজানা দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ যাকে ফারজানার মতো মনে করেছি সে আসলেই ফারজানা। আমি সহজ ভঙ্গিতে বললাম, হ্যাঁ, ওর নাম তানহা। সুন্দর নাম, দেখতেও অনেক সুন্দর। দেখেছো, আমি বলেছিলাম না তুমি আমার চেয়ে সুন্দর বউ পাবে? হ্যাঁ। ডাক্তার দেখাতে এসেছো? না দেখি উপায় আছে? তোমার অভিশাপ লেগেছে। কয়েক হাসপাতাল আর ডায়াগনস্টিক সেন্টারে ঘুরেও ফল পাচ্ছি না। কী সব বলছো? আমি অভিশাপ দিতে যাব কেন? কি হয়েছে? বিয়ে হয়েছে 3 বছর, এখনও সন্তানাদি কিছুই হয়নি। তাহলে আমাকে কে অভিশাপ দিল ফারজানা? আমিও তো তানহাকে এই জন্য ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। পরীক্ষা করে দেখো, দোয়া করি খারাপ কিছু যেন না ঘটে। আর আমাকে ক্ষমা করে দিও, তোমাকে কষ্ট দিয়েছি আমি। থাক ওসব কথা, ভালো আছো তো? সেটা তো দেখতেই পাচ্ছ, ডাক্তারের পেছনে ছুটছি। আচ্ছা যাই হোক, তানহা একা বসে আছে, যাই আমি। ফারজানার কাছ থেকে বিদায় নিয়ে এসে দেখি তানহা মাত্র চেয়ারে বসতে যাচ্ছে। তাহলে এতক্ষণ সে কোথায় ছিল? আমার খোঁজ করে বারান্দা যায়নি তো? আর পাশে বসে ঠোঁটের কোণে হাসি রাখার চেষ্টা করলাম, কিন্তু তানহার চেহারা দেখে কিছুই বুঝতে পারলাম না। সিরিয়ালের ডাক এসেছে 34। আমি আর তানহা ডাক্তারের চেম্বারে ঢুকলাম। আমাদের দুজনের কারো কোনো সমস্যা নেই। ডাক্তার মালিহা রশিদ বলেছেন যে কোনো দিন হঠাৎ আমরা সুখবর পেতে পারি। কিছু ঔষধ লিখে দিয়েছেন। 15 দিন পর আবার 2টা পরীক্ষা করতে বলেছেন। রিকশায় বসে আছে আমি আর তানহা। বাড়িতে যাচ্ছি। তানহা ওড়নার চোখের পানি মুছে। আমি অবাক হয়ে জানতে চাচ্ছি, তুমি কাঁদছো কেন? ডাক্তার কি বলল শোনোনি? আমি আজই আমাদের বাড়িতে চলে যাব। মানে কি তানহা, কী হয়েছে তোমার? এমনি চলে যাব। তুমি আমার কাছে এতদিন গোপন করেছো তোমার প্রেমিকা ছিল। আমি চুপ হয়ে গেলাম। তার মানে তানহা ডায়াগনস্টিক সেন্টারের বারান্দায় আমার আর ফারজানার কথোপকথন শুনেছে। আমার কি বলা উচিত বুঝতে পারছি না। তানহা, আসলে তুমিও তো কোনো দিন জানতে চাওনি, তাই আসলে বলা হয়নি। আর একটা কথাও শুনতে চাই না আমি বলেছি আমাদের বাড়ি চলে যাব, আর এটাই সত্যি। আর একটা কথা বললে আমি এখনই রিক্সা থেকে নেমে যাব। আমি আর কথা বাড়াইনি। প্রকৃতি আমাকে নতুন এক পরীক্ষা ফেলেছে। জানি না এর থেকে পরিত্রাণের উপায় কী। তানহা জিনিস পরে তার বাবার বাড়ি চলে গেল। বাধা দিয়ে রাখতে পারিনি। কাল গিয়ে নিয়ে আসতে হবে। জানি না কীভাবে তার অভিমান ভাঙবে। ফারজানার সাথে দেখা না হলে এত কিছু হতো না। প্রাক্তন অনুপস্থিতিতে যেমন কষ্ট দেয়, উপস্থিতিতেও কষ্ট অনুভূত হয়। কষ্টের অনুভূতির আরেক নাম প্রাক্তন। বাবা বাড়ি নেই, গেছে হয়তো কোথাও। মৃত্যু চলে গেছে তার শ্বশুর বাড়িতে। আমারও আজ কোনো কাজ নেই। পুরো বাড়িতে আমি একা। আমার মনের ভিতর যে ঝড় বয়ে যাচ্ছে, কারো কাছে বলে যে একটু হালকা হব তেমন কেউ নেই। হঠাৎ বাবার কথা মনে হলো। 1.5 বছর আগে বাবা বলেছিল, আমার মতো তুইও যেদিন একা হবি তখন আমার কষ্ট বুঝতে পারবি। আমি সত্যিই এখন বুঝতে পারছি একাকিত্ব মানুষকে কত কষ্ট দেয়। সন্ধ্যা লগনে আমি বিছানায় কাত হয়ে আছি। অদূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। এমন সময়ে শুয়ে থাকা অনুচিত। উঠে নামাজ পড়ে নেওয়াটা উত্তম। বাইরে বের হয়ে নলকূপ থেকে উজু করার সময় বাবা বাড়িতে ফিরলেন। আমাকে দেখে বললেন, নামাজ পড়া শেষ করে একটু শুনে যাস তো। আমি ঘাড় কাত করে সম্মতি জানালাম। বাবা দাঁড়িয়ে আছেন।
আমার অজু শেষ হলে তিনি শুরু করবেন। নামাজ শেষ করে বাইরে বের হয়ে দেখি বাবা ঘর থেকে বের হচ্ছেন। কাঁচা পাকা দাড়িতে বাবার বয়স বোঝা যায়, 45-50-এর মাঝামাঝি হতে পারে। আমি কোনোদিন জিজ্ঞেস করিনি। বাবা আমাকে উদ্দেশ্য করে অন্যদিকে তাকিয়ে বললেন, আজ না ডাক্তার দেখাতে গেলে? কি বলেছে ডাক্তার? কোনো সমস্যা নেই বাবা, ডাক্তার বলেছে আমরা শীঘ্রই সুসংবাদ পেতে পারি। ভালো কথা। বৌমা কই? তানহা জিনিসপুরে গেছে, বাবার বাড়িতে। হঠাৎ বাবার বাড়িতে কেন? আর তোকে ছাড়া গেল কিভাবে? আমি এগিয়ে দিয়ে এসেছিলাম, বলল বাড়ির কথা মনে পড়ছে, তাই আর কিছু বলিনি। আমি যাইনি কারণ সকালে প্রোগ্রাম আছে আমার। বাবা আর কিছু বলেননি। আমি সকালেই রওনা হব জিনিসপুরে। রাত আনুমানিক কয়টা বাজে আমি জানি না, বোঝা যাচ্ছে মধ্যরাত। চারদিকে নীরবতা আসন পেতে বসেছে। আমার আঁখিদয় নিদ্রা নেই, বিছানায় গড়াগড়ি করছি। কি যেন নেই। তানহার সাথে আমার 1.5 বছরের সংসার, অথচ তার জন্য কী এক মায়া জন্মেছে আমার। একা থাকার কারণে ঘুম পাচ্ছে না, একটা রাতও পেরিয়ে যায়নি, অথচ একা থাকার কারণে বিছানা কেমন ছটফট করছি। অথচ আমার বাবা 13.5 বছর একা একা এই দীর্ঘ রজনী পাড়ি দেন। 1.5 বছর আগে বাবা একাকিত্ব ঘুচাতে বিয়ে করতে চাইলেন, আমি বাধা দিলাম। বোনকে ফোন করে এনে দল ভারী করলাম। লোকে কি বলবে, সমাজ কি বলবে ভাবলাম, কিন্তু একা একটি মানুষ দিনরাত কেমন করে কাটে সেটা কেন ভাবলাম না। সমাজকে আমাদের মানসিক প্রশান্তি দিতে পারে, একাকিত্ব ঘোচাতে পারে। এই কথাগুলো কেন আগে বুঝলাম না? কেন যেন মনে হচ্ছে বাবার সাথে অন্যায় করেছি। শুধু বিয়ে করার অনুমতি নয়, নিজে তদারকি করে বাবাকে বিয়ে করানোর প্রয়োজন ছিল। আজ বিছানায় একা হওয়ার পর তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শ্বশুরের নাম শামসুল হক, দোলনায় দোলে বই পড়ছে। আমার 1.5 বছরের বৈবাহিক জীবনে তিনি একবার গিয়েছিলেন আমাদের বাড়িতে। এত বই পড়তে পারে মানুষটা? আমাকে ঢুকতে দেখে বসা থেকে উঠলেন, দোলনায় বই রেখে এগিয়ে এলেন, আমাকে উদ্দেশ্য করে বললেন, বাবা শাওন, তুমি আমার সাথে এখানে বসো কিছুক্ষণ। তানহার রাগ এখন চরমে, ঘরে যাও বিপজ্জনক। তোমার শাশুড়ি যখন রাগ করতো আমি চায়ের দোকানে গিয়ে বসে থাকতাম। আসো বসো এখানে। আমি কোনো কথা না বলে শ্বশুরমশাইয়ের সাথে গিয়ে দোলনার পাশে দাঁড়িয়ে আছি। তিনি আবার বললেন, কাল থেকে এখনও পর্যন্ত ভাত খায়নি, খুব রেগে আছে। ওর খালা পর্যন্ত খাওয়াতে পারেনি। বসো এখানে, এখন যাওয়ার দরকার নেই। আমি বসার সাহস পাচ্ছি না। হঠাৎ চোখ পড়ল ছাদের দিকে। তানহার খালা হাত ইশারায় আমাকে ডাকছে। দৃশ্যটি আমার শ্বশুরের চোখ এড়ায়নি। তিনি বললেন, যাও, তানহার খালার সাথে যেতে পারো। আমি যাওয়ার জন্য পা বাড়ালাম। এই রুমটি তানহার খালার, পরিপাটি একটি রুম। আমি বসে আছি চেয়ারে। তানহার খালা বলল, যেহেতু রাগ করে এসেছে 2-1টা দিন থেকে যাক, তুমিও না হয় থাকো। 2-1 দিন পরে তানহাকে সাথে করে নিয়ে যেও। খালা, রাগ করার মতো তেমন কিছু ঘটেনি। তানহা বলেছে আমাকে তুমি নাকি আগের সম্পর্কের কথা গোপন করেছো। সে কখনো জানতে চায়নি, আমি ইচ্ছে করে কিছু বলিনি। এই সাধারণ বিষয়টা নিয়ে এতটা রেগে যাবে ভাবিনি। চিন্তা করো না বাবা, আমি ওকে বোঝাবো। এমন সময় তানহার আগমন। দরজার কাছে দাঁড়িয়ে বলল, মা, তুমি ওকে চলে যেতে বলো, আমি যাব না ওর সাথে। কথাটুকু বলে স্থান ত্যাগ করলো। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, খালা, তানহা আপনাকে মা বলে ডাকে? বেশিরভাগ সময় মা ডাকে, হঠাৎ হঠাৎ খালা ডাকে। তাহলে আমিও আপনাকে মা ডাকি? আমারও তো মা নেই। অবশ্যই ডাকবে, আমি তো তোমার মায়ের মতোই। আপনি আমার সত্যিকারের মা হবেন? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বুঝলাম না বাবা। না মা, কিছু না। আমি আজ তাহলে আসি। তানহা আজ যাবে না, বোঝা যাচ্ছে। থেকে যাও আজকে। তানহার সাথেও তো কথা বললে না। না থাক, কাল পরশু না হয় আসবো। বাইরে বেরিয়ে আসতে শ্বশুরের মশাই ডাকলেন। এগিয়ে গেলাম। তিনি জানতে চাইলেন, রাগ কিছুটা কমেছে? আমি ঘাড় নাড়লাম। তিনি আবার বললেন, জানতাম, রাগটি কর মায়ের মতো। ঠিক আছে বাবা, আমি আজ আসি তাহলে, জরুরি কাজ আছে। কাল পরশু না হয় আরেকবার আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে আমার সালাম দিও। আমি শ্বশুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে যাব। পেছন ফিরে দেখি তানহার খালা দাঁড়িয়ে আছে, যাকে মা বলে ডাকার অনুমতি পেয়েছি। চেহারার দিকে তাকালেও মায়ের মতো অনুভূতি তৈরি হয়। আমার হঠাৎ কী যেন হলো। আমি গেট পেরিয়ে বেরিয়ে আসতে পারিনি। ফিরে গেলাম মায়ের কাছে। তিনিও কিছুটা অবাক হলেন। আমি গিয়ে ওনার হাত ধরলাম, বললাম, মা বেয়াদবি নেবেন না। তখন কথাটি বলতে গিয়ে থেমে গিয়েছি। আমি কথাটা আবার বলতে চাই। মায়ের চেহারায় বিস্ময়। তিনি বললেন, কী কথা বাবা? মা, তানহাকে আপনি ছোট থেকে মায়ের আদর দিয়ে বড় করেছেন। সে আমাদের বাড়িতে যাওয়ার পর থেকে আপনি একা হয়ে গেছেন। তানহা নিজেও আপনার কথাই বলতে থাকে, আমি বাড়িতে না থাকলে একা থাকে। বলেছিলাম কি, আমারও মা নেই। তানহা এই বাড়িতে মা রেখে আমাদের বাড়ি বউ হয়ে গেল।
আপনিও আমাদের বাড়িতে চলেন, আপনার 2টা সন্তানের কাছে থাকবেন, আপনি আমার সত্যিকারের মা হয়ে যান। তিনি এক পা পিছিয়ে গেলেন, বললেন, এসব কি বলছো বাবা? আমি কিছু বুঝতে পারছি না, এটা সম্ভব না। কেন সম্ভব নয় মা? আপনি একটু ভেবে দেখেন, আপনি আমাদের বাড়িতে গেলে আমরা 2জন মাকেই কাছে পাবো। তিনি আর কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। আমি আর দেরি করিনি, মাথা নিচু করে বেরিয়ে এলাম বাড়ি থেকে। পরের দিন দুপুরে আমি আর বাবা একসাথে বসে ভাত খাচ্ছি। একটু পরপর বাবা চেহারা দিকে তাকাই। মা মারা যাওয়ার পর থেকে বাবা আমাকে আর মিতুকে আগলে রেখেছেন। নিঃসঙ্গ একাকী হয়ে গেছে মানুষটা। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? বাবার কথা শুনে যেন বাস্তবে ফিরে এলাম। হঠাৎ বলেই ফেললাম, বাবা, তুমি এবার একটা বিয়ে করো। আমার কথা শুনে বাবার মুখের ভাত চেবাতে দেরি করছেন। প্লেটের ভাতে আঙুল নাড়ছেন। তারপর গ্লাস থেকে একটু পানি খেয়ে বললেন, হঠাৎ কি হলো তোর? বিয়ের কথা আসছে কেন? বিয়ে তোমার আগেই করার দরকার ছিল বাবা, আমি বুঝতে পারিনি। এবার সত্যিই তুমি একটা বিয়ে করো, আমি নিজে যাব সেই বিয়েতে। আরে তা আর হয় নাকি? মানুষ কি বলবে? এই বয়সে আর বিয়ের দরকার নেই। না বাবা, আমি তোমার কোনো কথা শুনবো না। বিয়ে তোমাকে করতেই হবে। তোর যে রঙের কথাটুকু বলে বাবা তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠলেন। অন্য সময় হলে বাবা নিশ্চয় আর একটু ভাত নিতেন। বিয়ের কথা শুনে বাবা কি কিঞ্চিত লজ্জা পেলেন? হতেও পারে। মনুষ্য মনে আনন্দ, বেদনা, ভয়, হতাশার মতো লজ্জা থাকাটাও স্বাভাবিক। আমার ফোন বেজে উঠল। শ্বশুর ফোন করলেন। আমি রিসিভ করে সালাম দিলাম। তিনি বললেন, বাবা, তুমি একটু আমাদের বাসায় আসো তো, খুবই জরুরি। আমি আসছি বলে ফোন রাখলাম। ভাবছি কি এমন জরুরি তলব? তানহা কি আসতে রাজি হয়েছে শেষ পর্যন্ত? পুকুরে বড়শি পেতে বসে আছেন শ্বশুর। আমি গিয়ে সালাম দিলাম। তিনি পাশের চেয়ারে ইশারা করে বসতে বললেন। চেয়ারটি মনে হয় তিনি আগেই এখানে এনে রেখেছেন। ছোট্ট একটি লাল বালতি রাখা পাশে, কিন্তু কোনো মাছ ধরা পড়েনি এখনও। আমি ভাসমান ছোট্ট কাঠির দিকে কৌতূহল নিয়ে তাকালাম। মনে হচ্ছে পুঁটি মাছ ঠোকরাচ্ছে। কাঠি পানির নিচ দিকে গেলেই বড়শি টেনে তুলবেন। আসলে বাবা, তোমাকে যে কারণে ডেকেছি, তানহার সাথে সকালে কথা বললাম। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি ওনার কথা মনোযোগ দিলাম। তিনি এবার বলতে লাগলেন, তানহার খালাকে আমি সবসময় নিজের বোন মনে করতাম। তানহার মা যখন ওর বোনকে প্রথমে বাড়িতে নিয়ে আসে, সেদিন সে বলেছিল, ভাই, আমার কোনো ভাই নেই, আপনিই আমার ভাই, তানহার কোনো মামা নেই। যাই হোক, তুমি মনে হয় তানহার খালাকে বিয়ে সংক্রান্ত বিষয়ে কিছু বলেছ। সে আমাকে কিছু বলেনি, তানহাকে বিষয়টা জানিয়েছে, বলেছে। তানহা, এবার তুই আর রাগ করে থাকিস না, শাওনদের বাড়ি যা। তোকে না পেয়ে সে খুব একা, এমনকি এই বয়সে আমাকে তার বাবার সাথে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। তুই আর রাগ করে না থেকে শাওনকে ফোন করে তার সাথে যা। তানহা উত্তেজিত হয়ে বলল, মা, এটা আমিও চাই। তোমাকে ছাড়া ওই বাড়িতে একা একা লাগে। তুমি রাজি হয়ে যাও মা, আমি বাবার সাথে কথা বলি। তানহার খালা বলেছে, এই বয়সে আমার এত রং নাই, সন্তান না হওয়ার জন্য সংসার ভাঙলো, এই বয়সে আবার সংসার। তানহা তার খালাকে জড়িয়ে ধরে বলছে, এটাই তো ভালো হয়েছে মা, আমার কোনো ভাই বোন হবে না, সব আদর আমি পাবো। সে যাই হোক, তুমি যে এই প্রস্তাব দিয়েছ, তোমার বাবা কিছু জানে? আমি শ্বশুরের দীর্ঘ কথা শুনে কিছুটা লজ্জা পেলাম। নিজের বাবার বিয়ের জন্য একজন নারীকে সরাসরি প্রস্তাব দিয়েছি, আর সেই বিষয়টা শ্বশুর জেনেছে তানহার মুখ থেকে। আমি বললাম, বাবাকে বলেছি যে বিয়ে করার জন্য আমি পাত্রী দেখব, কিন্তু পাত্রী যে এই বাড়িতে এটা বাবা জানেন না। সমস্যা নেই, বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। কিন্তু মা রাজি হয়েছেন তো? শ্বশুরমশাই বড়শি টানলেন। মাছ বড়শিতে লেগে একটু উপরে উঠে আবার টুপ করে পড়ে গেল। বড়শি কাছে এনে খাবার লাগিয়ে আবার পানিতে ফেললেন। তারপর বললেন, আমি আর তানহা বলে রাজি না হয়ে পারবে না। তুমি তোমার বাবার সাথে কথা বলো। ঠিক আছে, আচ্ছা যাও এবার ঘরে, তোমার সাথে কথা আছে। এসব যেন তানহার খালা বুঝতে না পারে। তানহার সাথে এখন কথা বলতে পারো। ওর রাগ মনে হয় একটু কমেছে। তানহা ছাদে দাঁড়ালো। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার উপস্থিতির টের পেয়ে তানহা নিচে নামতে চাইলো। আমি দ্রুত বললাম, থামো, মায়ের বিষয়ে একটু কথা বলি। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি গিয়ে বাবার সাথে কথা বলো। আর খালার বিয়ে হবে বলে ভেবো না আমিও তোমার বাড়িতে যাব। আমি আর যাবো না। অনেক হয়েছে তানহা, মানুষ শুনলে হাসাহাসি করবে। একজন মানুষের এই যুগে সম্পর্ক থাকতেই পারে। তুমি তো কোনোদিন জানতে চাওনি আমার সম্পর্ক আছে নাকি। আমিও ইচ্ছে করে বলতে যাইনি। হঠাৎ শুনে তোমার অভিমান হতেই পারে, তাই বলে আমার বাড়িতে যাবে না তুমি? এমন বড় কিছু তো হয়নি, সম্পর্ক নিশ্চয়ই এত ঠুনকো নয়। তানহা কিছু না বলে ছাদ থেকে নেমে গেল। তবে তার মনে যে কিছু একটা গলেছে সেটা বোঝা যাচ্ছে। এক সপ্তাহ পর বাবার সাথে তানহার খালার বিয়ে হলো। আমাদের এখান থেকে 4-5 জন গিয়েছিলাম। ওখানকারও 2-4 জন উপস্থিত ছিল।
ঘরোয়া পরিবেশে বিয়ে হলো। বাবার বিয়ের দিন আমি আমার শ্বশুরের কানে গিয়ে ফিস করে বললাম, নিঃসঙ্গ জীবন কাটানোর চেয়ে আপনি একটু বিয়ে করে নেন। আমার কথা শুনে তিনি অট্ট হাসিতে ফেটে পড়লেন। ঘরের বইগুলোর দিকে আঙ্গুলে ইশারা করে বললেন, আমাকে তোমার নিঃসঙ্গ মনে হয়? বউ অথবা বই যে কোনো একটার সাথে থাকলে তুমি কখনো নিঃসঙ্গ হবে না। এই বিয়ে নিয়ে মিতু প্রথমে রাজি ছিল না, যদিও প্রথমবার তো আমি মিতুকে ফোন করে ডেকে এনেছিলাম বাবার বিয়ে বন্ধ করার জন্য। আবার সেই আমি বিয়ের ব্যবস্থা করেছি দেখে মিতু কিছুটা অবাক হলেও শেষ অবধি রাজি হয়েছে। যদিও মিতু রাজিতে কোনো কিছু যায় আসে না, বাবা যেন তরুণ পর এর মতোই লাজুক। আমার চোখে চোখ পড়তে অন্যদিকে তাকিয়ে ফেলে। সবই ঠিক আছে, সমস্যা শুধু একটাই, তানহা এত কিছুর পরও আমার সাথে আমাদের বাড়ি আসেনি। উল্টো বুক উল্টিয়ে বলেছিল, দেখি তোমার বাড়ি না গেলে কি হয়। কিন্তু আজ তানহার আগমন দেখে কিছুটা অবাক হতে হলো। আমাকে খবর না দিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাড়ির উঠানে এসে উপস্থিত। মা ঘর থেকে বের হয়ে তানহাকে জড়িয়ে ধরলেন। তানহা আমার দিকে তাকিয়ে বলল, তুমি ভেবো না তোমার কাছে এসেছি, আমি মায়ের কাছে আসছি। আমি আর কিছু বলিনি, মনে মনে ওর অজুহাত দেখে হাসি পেল। যখন ঘরে চলে যাচ্ছিলাম তখন তানহা মাকে বলল, মা তোমার ছেলেকে বলো আমাকে যেন ডাক্তারের কাছে নিয়ে যায়, তুমি মনে হয় নানি হবে। আমি থমকে দাঁড়ালাম। পেছন ফিরে তাকিয়ে দেখি তানহার চোখে মুখে খুশির জোয়ার। আমার চোখের দিকে তাকিয়ে মাথা ঝাঁকি দিয়ে বোঝাচ্ছে ঘটনা সত্যি। বাবা বেরিয়ে এলেন ঘর থেকে। আমাদের আনন্দের তিনিও শরিক হলেন। এখন আর আমরা কেউ একা নই। আমি একা নই, বাবা আর একাকিত্বের দিন গুনেন না। আমাদের চারজনের পরিবারে আরও একজন অতিথি আসবে। এই খুশি যেন এমনি করে সব সময় থাকে আমাদের জীবনে।